বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সম্মানিত বড় ভাই ডিপার্টমেন্টের এবং বিজ্ঞ সিনিয়র দোলন ভাই এবং তথ্য আপা আন্দোলনে যারা গত 51 দিন থেকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন, তারপরে হচ্ছে যে এই রোদে বৃষ্টিতে ঝড়ে পাবেন না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা এবং এই আওয়ামী দোসরপনা করা আমলাতন্ত্রের মিসলিডিং ইনফরমেশনের উপরে ভিত্তি করে তারা বারবার জনগণের সাথে চুক্তি বাস্তবায়ন করতে ব্যর্থ হচ্ছে, চুক্তি নবায়ন করতে ব্যর্থ হচ্ছে এবং এই ব্যর্থতার দায় কোনোভাবে মহিলা এবং নারী বিষয়ক উপদেষ্টা যিনি আছেন তিনি এড়াতে পারেন না। তাকে বারবার বোঝানো হয়েছে, কিন্তু উনি এবং ওনার দুর্নীতিবাজ আমলারা সারা সরকারকে বুঝিয়েছে এটা নাকি আওয়ামী প্রজেক্ট। এই 2000 নারী কর্মী নাকি আওয়ামী লীগের নেতা কর্মী এবং কর্মকর্তা কর্মচারী। তখন আমরা বারবার বলেছি, তাহলে আপনারা কেন গোয়েন্দা সংস্থা দিয়ে তথ্য বাছাই করছেন না, যাচাই বাছাই করছেন না? যাচাই বাছাই করে তারা বলেছে 70-80 জন নাকি 2000-এর মধ্যে পাওয়া গেছে যারা ছাত্রলীগ আওয়ামী লীগ করতেন অথবা আওয়ামী পরিবারের। 5-7 জন পাওয়া গেছে গোপালগঞ্জের এবং 187 জন পাওয়া গেছে নাকি হিন্দু। বাংলাদেশে 187 জন হিন্দু কোনো প্রকল্পে কাজ করে, এই জন্য প্রকল্পটা আওয়ামী লীগ হবে, এইটা তো রাষ্ট্রের নাগরিকত্বের সনদ হতে পারে না, এটা তো সংবিধান হতে পারে না। 7 জন মানুষ গোপালগঞ্জের বলে এই প্রকল্প আওয়ামী লীগের হয়ে গেছে 2000 নারী কর্মীর মধ্যে, এইটা কোনো যৌক্তিক আলোচনা হতে পারে না। আওয়ামী আমলে 17-18 সালে একটা প্রকল্প নেওয়া হয়েছে, এই জন্য এই প্রকল্পটা আওয়ামী লীগ ছাত্রলীগের হয়ে গেছে, এইটা কোনো যৌক্তিক আলোচনা হতে পারে না। আমরা যেটা বারবার বলেছি, তাহলে আওয়ামী লীগের রাতের নির্বাচন করে দিয়েছে যে সকল আমরারা ডিসিএসপি সচিবরা, তারা কিভাবে কাজে থাকে এখনো? ওদেরকে কেন চাকরিচ্যুত করা হয় নাই? যদি একই চুক্তিতে করা হয়, আওয়ামী আমলের প্রত্যেকটা বিসিএস কর্মকর্তাকে এখনো কেন ডিসমিস করা হয় নাই? আওয়ামী আমলে যারা একতরফা নির্বাচন করেছে, 24-এর দামি নির্বাচন করে দিয়েছে, ওদেরকে কেন চাকরিচ্যুত করা হয় নাই? এই ফার্স্ট ক্লাস আমলারা যারা দেশটাকে 16 বছর দিল্লির কাছে বেচে দিয়েছে, ওদেরকে কেন চাকরিচ্যুত করা হয় নাই? দ্বিতীয় শ্রেণীর 2000 নারী কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশকে আওয়ামীকরণ করেছে, প্রজেক্ট করেছে, এই ধরনের ঘুমভাং যুক্তি আমাদেরকে বুঝান। এগুলো আওয়ামী লীগও বুঝাইছে আমাদেরকে, হাসিনাও বুঝাইছে, শেখ পরিবারও বুঝাইছে। এই সব যুক্তি হইতে পারে না। আসল যুক্তি হচ্ছে লুটপাটের যুক্তি। 72 কোটি টাকা এই প্রজেক্টে আমলারা খেয়ে ফেলছে, যেটা যদি এই প্রজেক্ট কন্টিনিউ করে অডিটের মাধ্যমে কয়েক ডজন আমলাকে জেলে যাইতে হবে। এই প্রকল্প তারা বাতিল করতে চায়। ইতিমধ্যে দুদক 2.5 থেকে 9.5 কোটি টাকার দুর্নীতির অভিযোগ তদন্ত করছে। ডিপিডি এখানকার ডিপিডি গোপালগঞ্জের। তাহলে 7 জন তথ্য কর্মকারী গোপালগঞ্জের হওয়ার কারণে প্রকল্প বাতিল করতে হয়। যেই ডিপিডি গোপালগঞ্জের হয়ে এক প্রকল্পে 6 বছর ধরে চাকরি করতেছে, তাহলে তার চাকরি যাচ্ছে না কেন? যেই মহিলারা ডিপিডিরা আওয়ামী লীগের দালালিপনা করে কোটি কোটি টাকা লুটপাট করেছে এই প্রকল্পে, তাহলে তাদেরকে কেন ক্ষমতাচ্যুত করা হচ্ছে না, চাকরিচ্যুত করা হচ্ছে না? তাই আমরা দেখতে পাচ্ছি এইটা নতুন করে লুটপাটের যে আমলাতন্ত্রের বিরুদ্ধে আমরা বছরের পর বছর কথা বলেছি। 80 কোটি টাকার একটা প্রকল্প সরকার নাকি ব্যয়ভার বহন করতে পারছে না, কিন্তু এই প্রকল্প বাদ দিয়ে 950 কোটি টাকার নতুন প্রকল্পের টাকা কার বাপের টাকা দিয়ে আসবে? ওটা কি অন্তর্বর্তীকালীন সরকারের বাপের টাকা দিয়ে দেওয়া হবে? ওটা করের টাকা না, ওটা জনগণের টাকা না। তাহলে 950 কোটি টাকার নতুন প্রকল্প কেন না হচ্ছে? কারণ এই আমলারা নতুন করে চুরি করতে চায়। পুরাতন প্রকল্পের চুরির দিন শেষ হয়ে গেছে, এখন আর চুরি করা যাচ্ছে না। নতুন প্রকল্পের মাধ্যমে নতুন করে 2000 কর্মকর্তা কর্মচারী নিয়োগ বাণিজ্য হবে। আউটসোর্সিং কোম্পানিকে দিয়ে এখানে হাজার হাজার কোটি টাকা লুটপাট বাণিজ্যের জায়গা তৈরি হবে। এইগুলো হচ্ছে আসল ব্যবসা। এটাই হচ্ছে আওয়ামী আমলারা নতুন করে সরকারকে বোঝাচ্ছে কেন এই প্রকল্প থাকতে পারবে না। তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার, এই প্রকল্পের 7 বছরের সকল দুর্নীতি, আওয়ামীপনা, লুটপাটের তদন্ত করতে হবে দুদককে। দুদকের চেয়ারম্যানকে বলছি, নিজ দায়িত্বে এই তথ্য বা প্রকল্পের লুটপাটের তদন্ত করেন। যারা যারা দোষী, যে এখান থেকে লুটপাট করেছে তাদেরকে আইনের আওতায় আনেন। বড় রাঘবপালদেরকে ছেড়ে দিয়ে চুনুপুটিদেরকে নামে বিচারের নাটক করবেন, সেইটা গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আমরা চলতে দেব না। এইটা তথ্য আমাদের উপরে জুলুম হবে। আমরা শুরু থেকে জেনেছি তাদেরকে যে টাকায় বেতন দেওয়ার কথা ছিল, গত 7 বছর থেকে প্রতি মাসে
প্রতি কর্মকর্তার ২৫০০ টাকা করে কম দিয়েছে। তোর বাপের টাকা দিয়ে ওদের বেতন দেওয়া হয়, এটা জনগণের ট্যাক্সের পয়সা ছিল। প্রতি মাসে ২০০০ কর্মী যদি ২৫০০ টাকা কম বেতন পায়, আপনারা চিন্তা করে দেখেন আমলারা কি পরিমাণ লুটপাট করেছে শুধু বেতনের টাকা দিয়ে, বেতনের টাকা না দিয়ে। এবং এই প্রকল্পের অনেক কর্মকর্তা কর্মচারীদের বাসা ভাড়ার টাকা, বিভিন্ন ভাতা, পাহাড়ি ভাতা, দুর্গম অঞ্চলে কাজ করার ভাতা, যাতায়াতের ভাতা দেওয়ার কথা ছিল, যেগুলো এই আমলারা এখনো দেয় নাই। এবং যারা আন্দোলন করছে আমরা দেখেছি গত মাসের বেতন দেওয়া হয় নাই। এইটা দেশের মৌলিক কোনো অধিকারের মধ্যে পড়ে না। আন্দোলন করা, দাবি দেওয়া নিয়ে রাস্তায় আসা, ন্যায্যতার ভিত্তিতে সরকারের সাথে বোঝাপড়া করা, দেন দরবার করা আমাদের সংবিধান সিদ্ধ এবং আন্তর্জাতিক আইনের যে ট্রেড ইউনিয়ন রুলস আছে সেই রুলসের সাথে এটা যায়। তাহলে কেন গত মাসের বেতন পায় নাই? তথ্য আবার আন্দোলন করবার জন্য। তাহলে গত ১৬ বছর ধরে আরো যারা যারা আন্দোলন করেছে তাদের কয়জনের বেতন কেটেছেন? রাতের ভোট করে দেওয়ার জন্য কোন কোন ডিসিএসপির চাকরি গেছে, কার কার বেতন কাটা গেছে? ২৪-এর দামি নির্বাচন করে দেওয়ার জন্য সামরিক বেসামরিক কোন কর্মকর্তার বেতন কাটা হয়েছে? ১৪-তে একতরফা নির্বাচন করে দেওয়ার জন্য কার কার বেতন কেটেছেন? বেতন কাটার এই বদমাইশি পলিসি থেকে বের হয়ে আসেন এবং এই মাসের মধ্যে ইমিডিয়েটলি যাদের যাদের টাকা কেটেছেন ৭ বছর ধরে ২৫০০ টাকা করে, প্রত্যেকের টাকা ফেরত দেবেন। প্রত্যেককে যাদেরকে শোকজ করা হয়েছে শোকজ থেকে ফিরে আসবেন। যাদেরকে ন্যায্য ভাতা থেকে বঞ্চিত করেছেন গত ৭ বছর ধরে তাদের ন্যায্য ভাতা ফেরায় দেবেন। যাদেরকে গত মাসের বেতন দেন নাই এই মাসের ভিতরে তাদের বেতন ভাতা পরিশোধ করে দেবেন। যদি আন্দোলন করবার কারণে, ন্যায্য দাবি নিয়ে মাঠে নামার কারণে কারো চাকরিচ্যুত হয়, খোদার কসম কোন অন্তর্বর্তীকালীন সরকারের কোন ক্ষমতাধর উপদেষ্টাকে আমরা ক্ষমা করব না। ২৪-এর গণ-অভ্যুত্থান যেই প্রতিবাদ করতে আমাদেরকে শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, অন্যায্যতার বিরুদ্ধে, অধিকার হরণের বিরুদ্ধে, তার প্রত্যেকটা লড়াই সংগ্রাম চলবে। এবং একইভাবে আমরা বলছি আজকে এই মুহূর্তে ক্যাবিনেট মিটিং চলছে, প্রধান উপদেষ্টাকে বলছি যেই যেই উপদেষ্টারা মিসলিড হয়েছেন, অন্যায্যভাবে এই প্রকল্পগুলোর দায়িত্ব পালন করছেন না, তাদেরকে ডিসমিস করেন। এই ধরনের অযোগ্য উপদেষ্টাদের চাকরিতে থাকার দরকার নাই। তারা দেশের জন্য বোঝা, রাষ্ট্রের জন্য বোঝা, জনগণের গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন আকাঙ্ক্ষার জন্য বোঝা। এবং এই কারণেই মহিলা এবং নারী বিষয়ক উপদেষ্টার এই চাকরিতে থাকার কোনো যৌক্তিক অধিকার আর থাকতে পারে না। তাই আমাদের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলছি, বাংলাদেশের যেই প্রান্তিক সেবা দেয় নারীরা, আমার প্রান্তিক মা বোনদেরকে অনলাইনে ফর্মটা পূরণ করে দেয়, কিভাবে বৃদ্ধা ভাতা পাবে, কিভাবে দুস্থ ভাতা পাবে, কিভাবে নারী শিশুর জন্য ব্যক্তিভাব এনআইডি করবে, পাসপোর্ট করবে, সেই বাস্তবতার জন্য যে সেবাগুলো দেয় সেই সেবাগুলো কোনোভাবে বাতিল করা চলবে না। এটা নতুন বাংলাদেশের জন্য কার্যকর কোনো ন্যায্যতা জায়গা হতে পারে না। ঠিক একইভাবে দেখেছি আমাদের বিজ্ঞ আইনজীবী দোলন ভাইয়া বলেছেন হাইকোর্টের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রাইমারি রুল দেওয়া হয়েছে এবং আমরা যারা চুক্তিপত্র পড়েছি কোনোভাবেই রাষ্ট্র এই চুক্তি থেকে হাজার হাজার কোটি টাকা কম্পেনসেশন, ক্ষতিপূরণ না দিয়ে ফিরে আসতে পারবে না। সেটা আজকে করেন, কালকে করেন, আর 5 বছর পরে করেন, এই চাকুরি ফেরত দিতে হবে। তা না হলে পেনশন পর্যন্ত শত শত কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। রাষ্ট্রের এই লুটপাট বন্ধ হওয়া দরকার। বন্ধ করে দিয়ে সেবার উপরে ভিত্তি করে যৌক্তিক ন্যায্য দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। ৫৫ দিন ধরে যারা যেই সকল মা বোনরা আমার এখানে আন্দোলন করছে তাদেরকে কাজে ফিরে যেতে দেন। ন্যায্য যে সেবা দেওয়ার কথা ছিল তাদেরকে সেই সেবা দেওয়ার ব্যবস্থা করে দেন। এটার জন্যই তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল এবং সেই কাজটাতে বাধাগ্রস্ত করছেন কিছু দুর্নীতিবাজ আমলা এবং মাননীয় উপদেষ্টা মহোদয়। আমরা খুবই দুঃখিত যে এইরকম নারী অধিকারের ব্যবসা যারা করেছেন, গত 5 দশক ধরে এনজিও ব্যবসা করেছেন, তারা আজকের নারীদের পাশে দাঁড়াচ্ছেন না। তারা নারী অধিকার নিয়ে বিদেশ থেকে কোটি কোটি টাকা লুটপাট করে এনেছেন, বিতরণ করেছেন, নিজেরা বড়লোক হয়েছেন, কিন্তু যৌক্তিক দাবির পাশে, নারীদের পাশে তাদেরকে আমরা দেখতে পাই নাই। দুর্নীতিবাজ আমলাদের কথায় তারা কথায় কথায় নাচতেছে, আর আওয়ামী আমলাদের প্ররোচনায় আওয়ামী লীগ লোকদেরকে আওয়ামী লীগ বানাচ্ছে। এইটা নতুন বাংলাদেশে কাম্য না। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি অবিলম্বে এই ন্যায্য দাবি মেনে নিয়ে এই চাকরিকে স্থায়ীকরণ করেন, তা না হলে নেগোশিয়েট করেন, কথা বলেন,
কোন দাবিতে আপনারা বাসায় ফিরে যাবে সেই দাবিগুলো মেনে নেন, মেনে নিয়ে ওনাদেরকে কাজে ফেরার ব্যবস্থা করেন। 51 দিন ধরে তারা রাস্তায় বসে আছে, তাদের নিরাপত্তার প্রশ্ন আছে, তাদের পরিবারের বাস্তবতা আছে, তাদের ঘরে বৃদ্ধ বাবা মা স্বামী আছে, বাচ্চারা আছে, আওতায় আনতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। কেন একটা ন্যায্য আন্দোলনের জন্য 51 দিন নষ্ট করতে হয়েছে? 51 দিন ধরে আমার নাগরিকদেরকে সেবা থেকে বঞ্চিত করেছেন। এর কোনো প্রশ্নের সদুত্তর দিতে না পারলে আপনাদেরকেও কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই কাঠগড়া 24-এর গণঅভ্যুত্থানের কাঠগড়া কাউকে ক্ষমা করবে না, সেই বাস্তবতা ভুলে যাবেন না। তাই আজকে আমাদের পক্ষ থেকে এবং মাননীয় অভিজ্ঞ আইনজীবী দরুন ভাই এসছেন এই সংহতি জানানোর জন্য। এই ন্যায্য দাবির পক্ষে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন, অবিলম্বে এই দায়িত্ব, এই ন্যায্য দাবি মেনে নেবেন, ওনাদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন এবং তথ্য সেবার দায়িত্ব পালন করবার জায়গা সুযোগ করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।